হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমার সামনে ধাতুবিদ্যা 7 নম্বর পাঠেতে যেগুলো আলোচনা করব সেটা যে কি মূর্ছি নিবারণের উপায়। যে আমরা এর আগের ভিডিওতে 6 নম্বর পাঠে আলোচনা করেছিলাম কি লোহার মূর্ছি পড়া এবং কীভাবে মূর্ছি পড়া, অর্থাৎ ফর্মুলা, তার বিক্রিয়া, এগুলো সব বুঝিয়েছিলাম। আজকে তার নিবারণের উপায় এবং লোহা বাদে যে অন্যান্য ধাতু আছে, তোমাদের বই মেনলি আজ দেখবে অ্যালুমিনিয়াম আছে, কপার আছে, এইগুলোতে কীভাবে এদেরও ধাতু ক্ষয় কীভাবে হয় সেইটাও আলোচনা করব। এবং শেষে একদম ধাতব পাত্রে কোনো খাবার রাখলে সেখানে যে স্বাস্থ্যের পক্ষে যে ক্ষতি হতে পারে সেইটা আলোচনা করব। টোটাল ব্যাপার হচ্ছে কি আজকে ধাতুবিদ্যার টোটাল থিওরির পার্টটা শেষ হয়ে যাবে। নেক্সট ভিডিওয় এর উপরে আমি কোশ্চেনগুলো করাবো ওখানে। তো প্রথম যে আলোচনা করবো সেটা হচ্ছে কি যে মূর্ছি পড়ার নিবারণের উপায়। এটা তোমরা হেডিং দিতে পারো। তো বিভিন্ন উপায় আছে নিবারণ, তো এখানে মেলাই 5টা আলোচনা করো। প্রথম যেটা আছে কি, প্রথম নিবারণ উপায় কি, যে আয়রন নির্মিত বস্তুর উপর যদি আলকাত্রা বা রং বা বার্নিশের প্রলেপ দেওয়া হয় তা সেখান থেকে মূর্ছের নিবারণ করা যায় বা মূর্ছের পড়া থেকে রোধ করা যায়। তাহলে প্রথম কী দেখবে যে আয়রন বস্তু, আয়রন নির্মিত বস্তুর উপর কী দিতে হবে, আলকাত্রা রং, বিভিন্ন রং বা বার্নিশের প্রলেপ, ওকে যদি দেওয়া হয় এগুলো, যে আয়রন নির্মিত যেসব বস্তু আছে বা যে সমস্ত দ্রব্য বা পাত্র আছে সেখানে যদি আমার আলকাত্রা বা কোনো বার্নিশের রং বা কোনো রং করে দেওয়া দেখবে, তাহলে সেখান থেকে মূর্ছি পড়া রোধ করা হয়। সেই জন্য ঘরের বিভিন্ন যে জানলা গ্রিল থাকে বা সেগুলোতে বিভিন্ন কালারের রং করা হয়, এই কারণে যে যাতে মূর্ছি না পড়ে যায়। ওকে, তাহলে এই একটা উপায় আছে। দ্বিতীয় নম্বর উপায় কি, যদি লোহিত তপ্ত মানে গরম উত্তপ্ত লোহিত তপ্ত আয়রন উপর দিয়ে স্টিম চালনা করা হয়, তার উপর একটা ফেরাসোফেরিক অক্সাইডের একটা আস্তরণ পড়বে। এই ফেরাসোফেরিক অক্সাইডের সংকেতটা হচ্ছে কি, Fe3O4। এটা কি শোধক বা বেসিক ফেরাসো বা বলতে পারি ফেরাসোফেরিক অক্সাইড। তো ব্যাপারটা এগুলো সব বইয়ে লেখা আছে, আমি লিখবো না, জাস্ট এখানে একটু ডিসকাসটা আমি ব্যাখ্যা একটু করে দিচ্ছি। তা কী হয় দেখো, কী বললাম, দ্বিতীয় নম্বর পয়েন্টটা কী বলতে পারি, যে লোহিত তপ্ত যেগুলো উত্তপ্ত গরম একটা লোহার উপরে যদি স্টিম চালনা করা হয়, স্টিম চালনা করলে কী হয়, ওই লোহার উপর বা লোহিত তপ্ত লোহার উপর আয়রনের উপর কী হচ্ছে ফেরাসোফেরিক অক্সাইড মানে Fe3O4 একটা আস্তরণ পড়বে। এই আস্তরণ ভেদ করে জলীয় বাষ্প বা অক্সিজেন লোহাকে স্পর্শ করতে পারবে না, তার ফলে কী হচ্ছে লোহায় আর মূর্ছে ধরবে না। তাহলে মূর্ছে নিবারণের জন্য লোহার বা আয়রনের তাহলে কি করতে হবে, লোহিতপ্ত আয়রনের মধ্যে দিয়ে স্টিম চালনা করতে হবে। স্টিম চালনা করলে তার উপর একটা ফেরাসোফেরিক অক্সাইডের একটা আস্তরণ পড়বে, সেখান থেকে এই আস্তরণ পড়লে ওই আস্তরণ ভেদ করে লোহাকে জলীয় বাষ্প বা অক্সিজেন কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না, অর্থাৎ এতে আর মূর্ছে পড়বে না। এই একটা উপায়। 3 নম্বর উপায়টা খুবই গুরুত্বপূর্ণ উপায়, সেটা হচ্ছে কি তড়িৎ লেপন পদ্ধতি। সেটা কি, যদি আয়রনের উপরে, যে ধরো আয়রন আছে, এই আয়রনের উপরে যদি জিঙ্কের একটা প্রলেপ দেওয়া হয়, জিঙ্ক, ওকে, এটা হচ্ছে আয়রন, মানে আয়রনের উপরে যদি জিঙ্কের প্রলেপ দেওয়া হয় তাহলে কী হবে, আর এই লোহাতে বা এই আয়রনে আর মানে মূর্ছে ধরবে না। এই আয়রনের উপরে যে তড়িৎ লেপন করা হয়, জিঙ্কের যে প্রলেপ দেওয়া হয়, মানে একটা আমাদের ধরুন এটা আয়রন রড আছে, এর উপরে একটা জিঙ্কের প্রলেপ দিয়ে দিলাম, তাহলে এই আয়রনের উপরে যে জিঙ্কের যে প্রলেপ দেওয়া হয় একে বলা হয় কি গ্যালভানাইজেশন। এটা লিখে দিচ্ছি, মানে এটা তুমি ভালো করে মনে রাখবে, এখানে এমসিকিউ কোশ্চেন বা 2 নম্বর বা 1 নম্বর কোশ্চেন আসতে পারে। তাহলে কী বলবে, আয়রনের উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজেশন বলে। তাহলে গ্যালভানাইজেশনটা কি, যে আয়রনের উপরে এই যে 3 নম্বর পয়েন্টটা বলবো, এটা আমি আরেকটু ব্যাখ্যা করে বলবো, কারণ এটা তোমাদের বোঝা দরকার, এখান থেকে অনেক রকম কোশ্চেন আসতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে লোহার থেকে মূর্ছে পড়ার নিবারণের ক্ষেত্রে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পয়েন্টটা ভালো করে বোঝার চেষ্টা করে যে আমি কি বলছি। বলো, আমরা প্রথম আলোচনা করলাম কি যে লোহাকে আমার মেন কনসেপ্ট কি থাকবে, লোহার সঙ্গে অক্সিজেন আর জলীয় বাষ্প
বিক্রিয়া না করতে পারে। এইটা হচ্ছে আমার মেন উদ্দেশ্য। যদি লোহার সঙ্গে অক্সিজেন আর জলীয় বাষ্প যদি বিক্রিয়া না করে তাহলে আর মরচে পড়বে না, কারণ মরচে পড়ার জন্য এই দুটোর একদম প্রয়োজন। তাহলে এই দুটো প্রথম পদ্ধতি বললাম। নেক্সট যে 3 নম্বর পদ্ধতি বললাম, যদি আমি লোহার উপরে জিঙ্কের একটা প্রলেপ দিই, তাহলে লোহার উপরে নর্মালি, তাহলে ধীরে ধীরে ব্যাপারটা বোঝো, লোহার উপরে জিঙ্কের প্রলেপ দেওয়াকে বলা হয় কি গ্যালভানাইজেশন, আর জিঙ্কের প্রলেপযুক্ত লোহাকে বলা হয় গ্যালভানাইজড আয়রন। তাহলে ভালো করে এটা শুনো, এটাও বুঝে নাও যে জিঙ্কের প্রলেপ নির্মিত, জিঙ্কের প্রলেপযুক্ত আয়রনকে বলে গ্যালভানাইজড আয়রন। গ্যালভানাইজড আয়রন ওকে, বা জিআই। এটা একটা এমসিকিউ কোশ্চেন আসতে পারে, যে বা 1 নম্বর কোশ্চেন বা 2 নম্বর কোশ্চেন আসতে পারে যে গ্যালভানাইজড আয়রন কি। নর্মাল আয়রন অনেক কিছু বলতে থাকে, গ্যালভানাইজড আয়রন তাহলে নতুন একটা নাম। তাহলে গ্যালভানাইজড আয়রন কি, জিঙ্কের যে আয়রনের উপরে জিঙ্কের প্রলেপ দেওয়া হয় সেই আয়রনকে বলা হয়, বা জিঙ্কের প্রলেপযুক্ত আয়রনকে বলে, লোহাকে বলা হয় কি গ্যালভানাইজড আয়রন। আর গ্যালভানাইজেশন ব্যাপারটা কি, যে লোহার উপরে বা আয়রনের উপরে জিঙ্কের প্রলেপ দেওয়াকে বলা হয় কি গ্যালভানাইজেশন। ওকে, এবারে কেন করা হয় দেখো না, মেন আমার উদ্দেশ্য কি যাতে মরিচা না পড়ে। এবারে কেন আমি যদি লোহার উপরে জিঙ্কের প্রলেপ দিই তাহলে মরিচা পড়বে না কেন? কারণ হচ্ছে লোহার থেকে জিঙ্কের তড়িৎ ধনাত্মকতা বেশি। ওকে, মানে লোহার থেকে, এটা 3 নম্বর পয়েন্টটাই চলছে। ওকে, 3 নম্বর পয়েন্টটা যে 3 নম্বরটা পয়েন্ট বলছে সেটার মধ্যে এসব চলছে। লোহার থেকে জিঙ্কের তড়িৎ ধনাত্মক ধর্ম বেশি বা বেশি পজিটিভ। লোহার থেকে জিঙ্ক বেশি পজিটিভ হওয়ার জন্য যখন এদের তড়িৎ বিশ্লেষণ হবে, লোহার থেকে জিঙ্ক আগে জারিত হয়ে যাবে। জারিত হওয়ার পর সেটা বাইরে বেরিয়ে আসবে, তার ফলে লোহা আর জারিত হতে পারবে না, তাহলে লোহার উপরে আর মরিচা পড়বে না। কারণ এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদের যে লোহার বিভিন্ন দুটো অংশ থাকে, একটা অ্যানোড হিসেবে একটা ক্যাথোড ইউজ করি। তাহলে অ্যানোড থেকে কী হচ্ছে, লোহা থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গিয়ে Fe2+ উৎপন্ন হচ্ছিল, তাহলে লোহা কি জারিত হচ্ছিল। কিন্তু যখনই এদের মধ্যে জিঙ্কের একটা প্রলেপ দেওয়া হয়ে যাবে তখন কি লোহার জারিত হওয়ার আগে জিঙ্ক আগে জারিত হয়ে যাবে। ভালো করে বুঝে নাও, লোহার উপরে যা জিঙ্কের প্রলেপ দেওয়া হবে, এরা যখন আর্দ্র বায়ুতে বা জলীয় বাষ্পজন্য বায়ুতে অক্সিজেন উপস্থিত থাকবে, তা লোহা আগে জারিত হওয়ার আগে জিঙ্ক আগে জারিত হয়ে যাবে, কারণ জিঙ্কের ধনাত্মকতা বেশি, এর জারণ ধর্ম বেশি লোহার তুলনায়। সেই যে জিঙ্কটা আগে বেরিয়ে আসে, লোহার উপরে আর লোহার সঙ্গে আর কোনো বিক্রিয়া হবে না, তো লোহার উপরে আর মরচে পড়বে না। এই মেন কনসেপ্টের জন্যই কী হয়, লোহার উপরে জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এইটা পুরো পয়েন্ট করে 3 নম্বর পয়েন্টে পুরো সুন্দর স্টেপ বাই স্টেপ লিখবে। প্রথম কি হচ্ছে কি, যে লোহা গ্যালভানাইজেশনটা ব্যাপারটা কি, এখানে দরকার পয়েন্ট আকারে লিখে রাখবে। গ্যালভানাইজেশন কাকে বলবে কি, লোহার উপরে জিঙ্কের প্রলেপ দেওয়াকে বলা হয় কি গ্যালভানাইজেশন। মানে জিঙ্কের প্রলেপকে, লোহার উপর জিঙ্কের যে প্রলেপ হয় সেই প্রলেপকে বলা হয় গ্যালভানাইজেশন। আর যেই লোহার উপর জিঙ্কের প্রলেপযুক্ত লোহাকে বলা হয় কি গ্যালভানাইজড আয়রন। ওকে, এটা হলো। নেক্সট বলবো তারপরে কি কেন করা হয়, এই প্রলেপটা কেন করা হয়, কারণ কি লোহার থেকে জিঙ্কের পজিটিভিটি বা ধনাত্মকতা বেশি, তাই যখন জলীয় বাষ্প বা আর্দ্র বায়ুতে থাকবে তখন লোহার জারিত হওয়ার আগে জিঙ্ক আগে জারিত হয়ে যাবে। ফলে হচ্ছে কি লোহার সঙ্গে আর জলীয় বাষ্প আর অক্সিজেনের কোনো বিক্রিয়া ঘটবে না, আর লোহার উপরে মরচে পড়বে না। এই হচ্ছে মেন কনসেপ্ট। ওকে, তাহলে এই একটা 3 নম্বর পয়েন্ট হলো। আর একটা পয়েন্ট কি 4 নম্বর পয়েন্ট আমরা কি বলতে পারি, যে শুধু জিঙ্কের নয়, ক্রোমিয়াম, নিকেলের, লোহার উপরে নিকেল বা ক্রোমিয়ামের প্রলেপ দেওয়া যেতে পারে। তাহলে লোহার উপরে জিঙ্ক, ক্রোমিয়াম আর নিকেলের যে প্রলেপ দেওয়া হয় সেখানেও কী হবে, এর উপরে কোনো মরচে পড়বে না। তাহলে এই একটা নিবারণের উপায় হচ্ছে। লাস্ট আর 5 নম্বর যেটা উপায় আছে, যে সেটা হচ্ছে কি খুব গুরুত্বপূর্ণ, যে যদি দেখবে বড় বড় পাইপ থাকে, তেলের পাইপ বা জল পরিবহন করার পাইপ, দেখবে মাটির নিচে অনেক পাইপ থাকে, দেখবে রাস্তাঘাট প্রায় খোলা হয়, যে জলের পাইপ আছে জন্য জলের পাইপ বসানোর জন্য রাস্তা খোলা হয়, আর রাস্তা খারাপ হয়ে আবার ঠিক করা হয়। তবে এরকম অনেক, মানে মেনলি হচ্ছে কি বড় বড় যে জলের পাইপ, যে বিভিন্ন জায়গায় যে বাড়িতে যে জলের সরবরাহ করা হয়, সেই জন্য মাটির নিচে জলের পাইপ করা হয়। এবার এই জলের পাইপ, ধরো এটা আমি বললাম এটা ভূস্তর আছে, এটা মাটির ভিতরে, তাহলে মাটির ভিতরে যদি আমার জলের পাইপ থাকে লোহা নির্মিত, তাহলে এখানে দেখে নাও, এখানে কি হচ্ছে,
এখানে দেখে নাও, এখানে কি হচ্ছে জলীয় বাষ্প আছে, যেহেতু মাটির ভিতরে জলীয় বাষ্প আছে, অক্সিজেনও আছে, মাটির ভিতরে যে অক্সিজেন থাকে সেই অক্সিজেনও আছে। তা জলীয় বাষ্প অক্সিজেন সবই যদি থাকে তাহলে এখানে এই লোহা তো মরচে খুব তাড়াতাড়ি পড়ে যাবে। কীভাবে দেখে নাও, তুমি একটা লোহাকে জাস্ট একটা লোহার টুকরে মাটি খুঁড়ে তার ভিতরে ঢুকে চাপাতে রেখে দেবে, কিছুদিন পর খুলে দেখবে তার গায়ে মরচে পড়ে গেছে। কারণ কি, সেখানে জলীয় বাষ্প বেশি আছে আর সেখানে কি আছে জল আছে প্লাস ওখানে অক্সিজেন আছে, তাই মরচে পড়ে যায়। তাহলে একটা ভাবো যে যেই পাইপ দিয়ে জল যাচ্ছে বা তেল যাচ্ছে সেই পাইপ লোহা নির্মিত হলে এবং মাটির ভিতরে থাকলে তাতেও কি মরচে ধরতে পারে। তা সেইটা নিবারণের উপায় কি, তাহলে এখানে কি হচ্ছে, এই জন্য এখানে একটা উচ্চ পজিটিভিটি মানে লোহার থেকে যার তড়িৎ ধনাত্মকতা অনেক বেশি সিরাম জাতীয় কিছু পদার্থ রাখা হয়, কিছু মেটাল রাখা হয় এবং তার সঙ্গে একটা পরিবাহী তার দিয়ে যুক্ত করা হয় পরিবাহী এই পাইপের সঙ্গে। ধরলাম এখানে এক্সাম্পল হিসাবে কি হতে এটা হচ্ছে কি এমজি বা ম্যাগনেসিয়াম। ওকে, এটাকে বলা হয় কি ম্যাগনেসিয়াম, তাহলে এই ম্যাগনেসিয়ামের যে টুকরো তার সঙ্গে একটা পরিবাহী তার দিয়ে পাইপের সঙ্গে যুক্ত থাকে। এই যে টুকরো যে লোহার যে ম্যাগনেসিয়ামের যে অংশটা আছে এটা আমার অ্যানোড হিসেবে কাজ করবে, অ্যানোড। আর এটা হচ্ছে কি ক্যাথোড হিসেবে কাজ করবে, ক্যাথোড। আর এখানে যে আর্দ্র মাটি আছে, এখানে যে আর্দ্র মাটিগুলো আছে সেই আর্দ্র মাটিতে কি তড়িৎ বিশ্লেষণে কাজ করবে। তাহলে কি হচ্ছে দেখে নাও, তাহলে লোহার এই যে পরিবাহী তার দিয়ে যুক্ত আছে, তাহলে এখানে দেখে নাও আমরা জানি কি নর্মালি তড়িৎ বিশ্লেষে কী হয়, এখানে তড়িৎ বিশ্লেষ দ্রবণ থাকে, দুটো দণ্ড থাকে, একটা হচ্ছে অ্যানোড একটা ক্যাথোড, আর সেখানে একটা তার দিয়ে যুক্ত থাকে, এখানে ব্যাটারি ভেতরে থাকে এরকম। তাহলে ঠিক একইভাবে এটাও এখানে দেখো তড়িৎ বিশ্লেষের দ্রবণটা মাটি বা আর্দ্র মাটি কাজ করছে, আর আমার যে ম্যাগনেসিয়াম আছে সেটা যে আমার ক্যাথোড অ্যানোড হিসেবে কাজ করছে, এর ধনাত্মকতাটা অনেক বেশি, এটা অতি পজিটিভ এর তুলনায়, লোহার তুলনায়। এটা হচ্ছে আমার আয়রন, লোহা Fe। ওকে, তাহলে এটা আমার ক্যাথোড হিসেবে কাজ করবে। তাহলে যখন তড়িৎ বিশ্লেষিত পদার্থ থাকবে তাহলে এখান থেকে ম্যাগনেসিয়াম আগে জারিত হয়ে যাবে, ইলেকট্রন ত্যাগ করলে আগে জারিত হয়ে যাবে। তার ফলে হচ্ছে কি এই লোহার উপরে, এটা লোহা জারিত হতে পারবে না, তাহলে এর উপর আর মরচে ধরবে না। সেই জন্য জলের ভিতরে যে পাইপগুলো থাকে দেখবে সেখানে বড় বড় পাইপের বিভিন্ন জায়গায় ছোট ছোট এরকম একটা ধাতু থাকে, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম বা ম্যাগনেসিয়াম জাতীয় মানে লোহার থেকে বেশি ধনাত্মক যুক্ত কোনো পদার্থ সেগুলো থাকবে এবং তার সঙ্গে এই পাইপের সঙ্গে একটা পরিবাহী তার দ্বারা যুক্ত থাকে, এই কারণে যাতে এই লোহার উপরে মরচে না পড়ে। ওকে, তাহলে এই হচ্ছে মরিচা কোনো লোহা নির্মিত বা আয়রন নির্মিত কোনো বস্তু বা পাত্রের উপরে মরিচা নিবারণের উপায়। তাহলে এই যে 5টা উপায় আছে, তোমরা যদি ভিডিওটি ভালোভাবে 2-3 বার দেখে নাও, পড়তে আর লাগবে না, খুব সহজেই তোমার মনে রাখবে। প্রথম কি, এর উপর লোহার উপরে কোনো প্রলেপ দিয়ে দাও, কোনো রং করে দাও, কোনো আলকাতরা ফাতরা দিয়ে দাও। দ্বিতীয় উপায় কি, এর উপরে যদি লোহিত তত্ত্ব লোহার উপরে ভালো করে দেখো, 2-3 বার দেখে নাও, এগুলো এমনি মুখস্থ হয়ে যাবে, তোমার পড়তে লাগবে না। লোহার উপরে কি তুমি স্টিম চালনা করে দাও, তাহলে এর উপরে ফেরাসোফেরিক অক্সাইড একটা আস্তরণ পড়বে, যেটা ভেদ করে আর কি লোহাকে অক্সিজেন আর জল স্পর্শ করতে পারবে না, তাহলে এর উপর আর কোনো মরিচা পড়বে না। 3 নম্বর হচ্ছে কি লোহার উপরে জিঙ্কের প্রলেপ, এইভাবে মনে রাখবেন। 3 নম্বর হচ্ছে লোহার উপর জিঙ্কের প্রলেপ দিল, এটার উপর আর মরিচা ধরবে না। জিঙ্কের প্রলেপ দেওয়াকে বলা হয় কি গ্যালভানাইজেশন, আর জিঙ্কের প্রলেপযুক্ত লোহাকে বলা হয় কি গ্যালভানাইজ আয়রন। ওকে, 4 নম্বরটা কি বললাম, 4 নম্বর হচ্ছে কি যে ক্রোমিয়াম বা নিকেলের প্রলেপ দিল, এখানে মরিচা ধরবে না। 5 নম্বরটা কি হচ্ছে মাটির নিচে যে সমস্ত লোহার নির্মিত পাইপ থাকে যার ভিতরে জল বা তেল যায়, সেই পাইপকে যদি লোহার নির্মিত হয় সেখানে মরচে নিবারণের জন্য কী হয়, ওর থেকে উচ্চ তড়িৎ পজিটিভ যা তড়িৎ ধনাত্মকতা যার বেশি সেরম কোনো পদার্থ রাখা হয় এবং তার সঙ্গে একটা পরিবাহী তার দিয়ে যুক্ত করা হয়। এবং যেহেতু এটা বেশি এই পদার্থটা লোহার থেকে বেশি পজিটিভ, তাই হচ্ছে লোহার আগে ওই ধনাত্মক যে পদার্থ আছে সেটা আগে জারিত হয়ে যাবে, তার ফলে লোহাতে আর মরচে ধরবে না। এই হচ্ছে মেন উপায়। এইগুলো 2-3 বার দেখলে তোমার এমনি মুখস্থ হয়ে যাবে, আলাদা করে পড়তে লাগবে না। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট তোমরা হেডিং দাও অন্যান্য ধাতু ক্ষয়। ওকে, তাহলে এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, ব্যাপারটা খুবই সহজ আছে। তো আমরা মেন অন্যান্য ধাতু বলতে এখানে 2টো ধাতু যেটা বললাম অ্যালুমিনিয়াম আর কপার, এদের কীভাবে ক্ষয় হয় সেটা দেখাবো। শুধু এটা নয়, শুধু লোহারই ক্ষয় হয় মরচে ধরে এটা নয়, অন্যান্য ধাতুরও ক্ষয় হয়। সেটা কি তোমাদের বলছি, আগে হেডিং দাও এটা অন্যান্য ধাতু ক্ষয়। ওকে, অন্যান্য ধাতু ক্ষয় সেটা কী হয় দেখা, যে বিভিন্ন জায়গায় লোহা বাদে যে অন্যান্য ধাতুগুলো আছে যাদের নতুন জায়গা কিনে নিয়ে আসবে, দেখবে নতুন জায়গার অন্যান্য ধাতুর
কোনো পাত্র হোক, কোনো সরঞ্জাম হোক বা শৌখিনযুক্ত কোনো জিনিস, যেগুলো সাজানোর জিনিস আছে ঘরে, সেই সমস্ত জিনিস কিনে নিয়ে আসতে দেখো। প্রথম যখন দোকান থেকে কিনে দেবে সেগুলো খুব চকচকে, একদম ঝকঝকে লাগে, দেখতে সুন্দর লাগে। কিছুদিন পর দেখবে তার গ্লেজটা কমে যায়। পদার্থ সেরকমই থাকে কিন্তু তার চকচক উজ্জ্বল ভাবটা কমে যায়। তাহলে কেন কমে যায়? কারণ এই সমস্ত পদার্থকে, যেগুলো মানে লোহা বাদে অন্যান্য যে ধাতুগুলো আছে, সেই ধাতুর পদার্থকে যদি খোলা বাতাসে এমনি নর্মাল অবস্থায় রেখে দেওয়া হয়, তার সঙ্গেও বায়ুর যে পদার্থগুলো আছে এবং অক্সিজেন আছে বা জলীয় বাষ্প, সেগুলো এর সঙ্গে বিক্রিয়া করে এদের উজ্জ্বলতা কমিয়ে দেয়। বা এর গায়ে কিছু কিছু দাগও দিয়ে দেয়, কিছু কিছু পদার্থ তার গায়ে দাগ বসে যায়। বা এর পিছনে কিছু গর্ত থাকলে, সেখানে কোনো গর্ত জায়গায় কোনো শৌখিন ডিজাইন করা থাকলে সেই ডিজাইনের গায়ে দেখে আলাদা একটা দাগ পড়ে যায়। তাহলে এই যে দাগ পড়ে যাওয়া বা এই যে উজ্জ্বল নষ্ট হয়ে যায়, এ কী বলা হয়? ধাতুর ক্ষয়। ওকে, তা ধাতুর ক্ষয় কি? কোনো উজ্জ্বল কোনো ভালো ধাতুকে মানে উজ্জ্বল মানে প্রথম পিওর ধাতু একটা আছে, সেই ধাতুকে যদি খোলা বাতাসে এমনি রেখে দেওয়া হয়, খোলা অবস্থায় রেখে দেওয়া হয়, তাহলে সেই ধাতুর উপরে কি যে বায়ুর মধ্যে যে পদার্থগুলো আছে বা যে জলীয় বাষ্প যা বা অক্সিজেন আছে, এরা কী হচ্ছে ওই ধাতুর সঙ্গে রাসায়নিক বিক্রিয়া ঘটায়। রাসায়নিক বিক্রিয়া ঘটে কী হয়? এদের উজ্জ্বল ভাবটা, যে চকচকে ঝকচকে যে ব্যাপারটা আছে, সেটাকে গ্লেজটাকে নষ্ট করে দেয়। আর এদের গায়ে ছোটোখাটো বিভিন্ন রকম দাগ করে দেয়। এ কী বলা হয়? ধাতুর ক্ষয়। ওকে, তো আসলে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে। এবার নেক্সট যেটা আলোচনা, এর ওপরে কি, তো প্রথম আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের প্রথম আমরা এর ক্ষয় বা এর ওপর এটাকে অ্যালুমিনিয়ামকে যদি আর্দ্র বায়ুতে রাখা হয় তাহলে কী হয়? তাহলে কোনো অ্যালুমিনিয়ামযুক্ত পাত্র বা অ্যালুমিনিয়ামের নির্মিত যে পাত্রগুলো আছে বা কোনো দ্রব্য কোনো বস্তু যেতে আছে, সেই অ্যালুমিনিয়ামের পুরো পাত্রকে, কোনো বস্তুকে যদি খোলা বাতাসে বা আর্দ্র বায়ুতে রেখে দেওয়া হয়, তাহলে তার উপর একটা সাদা আস্তরণ পড়বে, বর্ণহীন একটা সাদা আস্তরণ পড়বে। আস্তরণ, ওকে, আস্তরণ, সাদা আস্তরণ পড়ে। ওকে, কি বললাম? যদি অ্যালুমিনিয়াম নির্মিত কোনো পাত্র বা কোনো বস্তুকে যদি আমি একটা খোলা বাতাসে নর্মাল বায়ুতে যদি আর্দ্র বায়ুতে রেখে দেওয়া হয়, তাহলে এই অ্যালুমিনিয়াম নির্মিত পাত্রের উপর একটা সাদা আস্তরণ পড়বে, বর্ণহীন একটা সাদা আস্তরণ পড়বে। কারণ কি হচ্ছে, অ্যালুমিনিয়াম ওই যেখানে খোলা বাতাসে রাখা হয় সেখানে যে আর্দ্র বায়ু আছে, সেই আর্দ্র বায়ুর সঙ্গে বিক্রিয়া করে Al2O3, এটা মনে হয় Al2O3 একটা যৌগ উৎপন্ন করবে। Al2O3 কী বললাম ভালো করে বোঝে নাও। অ্যালুমিনিয়াম নির্মিত কোনো পাত্রকে যদি খোলা বাতাসে রাখা হয়, সেটাকে যে আর্দ্র বায়ুর সঙ্গে বিক্রিয়া করে Al2O3 উৎপন্ন করবে। এবং এটি মনে রাখবে, এটি হচ্ছে কি এই আস্তরণটি হচ্ছে অপরিবাহী আস্তরণ, অপরিবাহী আস্তরণ বলা যায়। তার মানে আমি বলতে পারি যে অ্যালুমিনিয়াম নির্মিত কোনো পাত্রকে খোলা বাতাসে বা আর্দ্র বায়ুতে রেখে দিলে সেই পাত্রের উপরে বর্ণহীন সাদা একটা অপরিবাহী একটা আস্তরণ পড়বে। এই আস্তরণকে ভেদ করে, এই আস্তরণ পড়ার ফলে কী হবে? এই আস্তরণকে ভেদ করে আর কি অক্সিজেন বা জলীয় বাষ্প আর ভিতরে অ্যালুমিনিয়ামকে অ্যাটাক করতে পারবে না, অ্যালুমিনিয়ামকে আসতে পারবে না। তার মানে যদি একটা অ্যালুমিনিয়ামের মতো পাত্র আছে, সেই পাত্রে রাখলে তার গায়ে কী হবে? এরকম একটা হালকা করে কী হবে? একটা আস্তরণ পড়ে যাবে। এটা কিসের আস্তরণ? এটা টোটাল পিওর অ্যালুমিনিয়াম। ওকে, এটা পিওর অ্যালুমিনিয়াম। তাহলে এই অ্যালুমিনিয়ামকে যখনই আর্দ্র বায়ুতে রেখে দেওয়া হবে, তখন তার গায়ে একটা Al2O3 এর একটা আস্তরণ পড়বে। এবার এই আস্তরণের মানে কোয়ালিটি দেখার কী আছে? এটা কি হচ্ছে? বর্ণহীন একটা সাদা একটা আস্তরণ হবে। আর এটা কি? অপরিবাহী মানে কি? কিসের অপরিবাহী? এরকম তড়িৎ অপরিবাহী নয়, ব্যাপারটা নয়। অপরিবাহী বলতে যে এই আস্তরণকে, Al2O3 এই আস্তরণকে ভেদ করে অক্সিজেন বা জলীয় বাষ্প অ্যালুমিনিয়ামকে আর অ্যাটাক করতে পারবে না। তার মানে এক্ষেত্রে কি হচ্ছে? অ্যালুমিনিয়াম রক্ষা পাবে। তাহলে এই অবস্থায় কী হচ্ছে? অ্যালুমিনিয়ামের উপরে কোনো আর ক্ষয় হবে, অ্যালুমিনিয়াম আর ক্ষয় হবে না। তাহলে অ্যালুমিনিয়াম নির্মিত কোনো পাত্রকে যদি আমি আর্দ্র বায়ুতে রেখে দিই, তার আর্দ্র বায়ুর সঙ্গে অ্যালুমিনিয়ামের বিক্রিয়ায় কী হচ্ছে? একটা বর্ণহীন সাদা আস্তরণ পড়বে, যেটি অপরিবাহী। কিসের? মানে যে অপরিবাহী বলতে চাই যাকে ভেদ করা যাবে না, যাকে ভেদ করে অক্সিজেন বা জলীয় বাষ্প আর অ্যালুমিনিয়ামকে আসতে পারবে না। তাহলে অক্সিজেন বা জলীয় বাষ্প বা অন্যান্য পদার্থগুলো যদি অ্যালুমিনিয়ামের কাছে না আসতে পারে, তাহলে অ্যালুমিনিয়ামের কোনো ক্ষয় হবে না। তাহলে এখান থেকে অ্যালুমিনিয়াম ক্ষয়প্রাপ্ত থেকে রক্ষা পাবে। ওকে, এই একটা ব্যাপার হলো। নেক্সট হচ্ছে কি? কপারের। এই মনে রাখবে যে কি উৎপন্ন হয় আর মেন আস্তরণটা কী হচ্ছে সেটা মনে রাখবে। কালারও মনে রাখবে যে বর্ণহীন হবে, সাদা আস্তরণ হবে, আর এটা অভেদ্য, মানে একে ভেদ করে অক্সিজেন জলীয় বাষ্প আসতে পারবে না। আর এর নাম কি? Al2O3। ওকে, দ্বিতীয় নম্বরটা কি হচ্ছে? দ্বিতীয় নম্বর হচ্ছে কি? কপার। তাহলে কপারের ক্ষেত্রে কী হয়?
কপারের যে পাত্রগুলো আছে বা কপার নির্মিত, কপারের কম্পোজিট কোনো পাত্র, মানে তার সঙ্গে কপার আছে বা অন্যান্য পাত্র আছে, এই সমস্ত কপার বা কপার নির্মিত অন্য কপারের সঙ্গে অন্যান্য পাত্র সমেত অন্যান্য ধাতুর সঙ্গে মিশিয়ে যে পাত্র হয়, সেই সমস্ত পাত্রকে যে খোলা বাতাসে বা খালি জায়গায়, ফাঁকা জায়গায় যদি রেখে দেওয়া হয়, তার উপর দেখবে একটা সবুজ ছোপ পড়ে, সবুজ দাগ পড়ে, সবুজ একটা আস্তরণ পড়ে, সবুজ, ওকে, সবুজ আস্তরণ। তার মানে বলছি কি, ভালো ব্যাপারটা দেখুন, বাহ্যিকভাবে কি মানে কি হচ্ছে সেটা পরে বলছি, আগে বাহ্যিকভাবে কী হয়, মানে একটা কপার কি কপারের পাত্রকে বা কপার অন্যান্য ধাতু দিয়ে তৈরি কোনো পাত্রকে যদি খালি জায়গায়, খালি বাতাসে বা খোলা মাঠে বা খোলা জায়গায় যে রেখে দেওয়া হয়, কিছুদিন পর সেই কপারের উপরে একটা সবুজ আস্তরণ পড়ে বা সবুজ একটা দাগ পড়ে। কারণ কি, কিভাবে এটা হয়, কারণ হচ্ছে কপারের সঙ্গে, এই কপারের যে পাত্র আছে, এই কপারের সঙ্গে অক্সিজেন, বাতাসে যে কার্বন ডাইঅক্সাইড আছে আর যে জলীয় বাষ্প আছে H2O, এইগুলো বিক্রিয়া করে কী কী অ্যাটাক করে দেয় কপারকে। কপার যখন খোলা অবস্থায় বা ফাঁকা জায়গায় মানে খালি বায়ুতে যখন থাকবে, তখন সেই কপারের উপরে অক্সিজেন, বায়ুতে যে কার্বন ডাইঅক্সাইড আর এই যে H2O, এইগুলো বিক্রিয়া বা অ্যাটাক ধরা যেতে পারে। তাহলে বিক্রিয়া করে বেসিক কপার কার্বনেট, সবুজ বর্ণের বেসিক কপার কার্বনেটে একটা আস্তরণ পড়ে যায় এবং তার কালারটা যেহেতু সবুজ, তাহলে সবুজ একটা আস্তরণ, সবুজ ভাব দেখা যায়। তাহলে বিক্রিয়া তোমাদের লিখি কী হয়, যে কপার থেকে Cu প্লাস O2 প্লাস CO2 প্লাস H2O, এদের বিক্রিয়া করে কী হবে, CuCO3 ডট CuOH এর হোল 2, এটা হচ্ছে সবুজ বর্ণ, এটা হচ্ছে কি বেসিক কপার কার্বনেট, ওকে। এর রং কি, সবুজ বর্ণ, সবুজ বর্ণ। তাহলে ব্যাপারটা পুরো কনক্লুড করি, কি বললাম, তাহলে কপার নির্মিত কোনো পাত্র বা এমন কোনো পাত্র যার মধ্যে কপার উপস্থিত আছে, সেই সমস্ত পাত্রকে যদি খোলা বাতাসে রেখে দেওয়া হয়, যেখানে হাওয়া বাতাস বা এটা চলবে, সেই সমস্ত জায়গায় রাখলে কিছুদিন পর, এটা নয় আজকে রাখলাম কালকেই দেখতে হবে এরকম না, এটা সময় লাগে, কিছুদিন পর দেখবে ওই কপারের উপরে একটা সবুজ বর্ণের আস্তরণ পড়ে যায়। এর ব্যাপারটা পরে কেন, পরে এই কারণে যে যেই বাতাসের মধ্যে কপারটা আছে, সেই বাতাসে কার্বন ডাইঅক্সাইড আছে, অক্সিজেন আছে, জলীয় বাষ্প আছে। তাহলে এই কপারের সঙ্গে অক্সিজেন, জলীয় বাষ্প আর কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে কী হয়, বেসিক কপার কার্বনেটের একটা আস্তরণ তৈরি করে। যেহেতু এর কালার সবুজ, তাই একটা সবুজ আস্তরণ পড়ে যায়, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে এই দুটো তোমাদের আছে অ্যালুমিনিয়াম আর কপারের। নেক্সট হবে যেটা তোমাদের লাস্ট যেটা আলোচনা করব, সেটা হচ্ছে কি, যে এইটা এই ধাতু দিয়ে কপারের বা জিঙ্ক বা অ্যালুমিনিয়াম নির্মিত যে পাত্র আছে, সেই পাত্রে যদি খাবার রাখা হয়, সেইটা আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতি সেটাও দেখলাম। তাহলে কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম এই নির্মিত কোনো পাত্রের মধ্যে যদি কোনো খাবার আছে, যে কোনো অ্যাসিডযুক্ত খাবার, কোনো চাটনি, কোনো টক জাতীয় বা কোনো ফল, রসালো ফলকে কেটে যদি রাখা হয়, কাউকে যদি পেশ করা হয়, তাহলে এই যে ফল বা এই যে চাটনি, টক, যে অ্যাসিড নির্মিত যে আছে খাবার আছে, সেই অ্যাসিড নির্মিত খাবারের সঙ্গে ওই পাত্রের রাসায়নিক একটা বিক্রিয়া ঘটে, ধাতব লবণ বা যৌগ উৎপন্ন করে, যেটা খাবারের সঙ্গে আমাদের শরীরের মধ্যে চলে যায়, যার ফলে আমাদের শরীরে বিষক্রিয়া করতে পারে বা ক্ষতি হতে পারে। তাছাড়া এই পাত্রের সঙ্গে বিক্রিয়া, পাত্রের উপরে একটা আস্তরণ পড়তে পারে, একটা দাগ হতে পারে, এই সমস্ত ক্ষয়ক্ষতি হয়। সেই জন্য ধাতব পাত্রে খাবার না খাওয়াই ভালো, কারণ এর ক্ষেত্রে যে বিক্রিয়া ঘটে, যে বিষক্রিয়া ঘটে, সেটা আমার শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। তাহলে ব্যাপারটা আসলে তোমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে কি বললাম এখান থেকে, কী বুঝলে, তাহলে কোনো চাটনি, আচার বা অ্যাসিডযুক্ত বা আম্লিক জাতীয় কোনো খাবার বা কোনো ফল যদি এই পাত্রে রাখা হয়, সেই পাত্রের সঙ্গে বা বায়ুতে যে অক্সিজেন আছে তার সঙ্গে এই পাত্রের বিক্রিয়া করে একটা ধাতব যৌগ বা লবণ উৎপন্ন করবে, যেটা খাবারের সঙ্গে আমাদের শরীরের মধ্যে চলে গেলে সে শরীরের মধ্যে একটা বিষক্রিয়া ঘটতে পারে। সেই কারণে এর মধ্যে এই সব খাওয়া ঠিক নয়। বিশেষ করে অ্যালুমিনিয়াম কোটেড যে একটা পাতলা আস্তরণ, তার মধ্যে মিষ্টিগুলো থাকে, এইগুলো আমাদের জন্য ক্ষতিকারক, ওকে। তো আসলে ব্যাপারটা বুঝতে হচ্ছে। দেখে টোটাল ধাতুবিদ্যার টোটাল চ্যাপ্টারের সমস্ত বিষয়টা তোমাদের ধীরে সব বুঝিয়ে দিয়েছি। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। কোনো ডাউট থাকলে, কোনো কোশ্চেন থাকলে, কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে সেটা অবশ্যই জানাবে। আর যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে আর বন্ধুর সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।